14 জন বুধবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এইচএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। কক্সবাজার ও খাগড়াছড়িতে পাহাড় ধস, 5 জেলায় নিহত সংখ্যা বেড়ে 143। লন্ডনের 27 তলা ভবনে এখনো চলছে আগুন, নিহত অন্তত 6 জন, নিখোঁজ অনেকে। বার্মিংহামে টস হবে বড় নিয়ামক, রান তারায় জয়ের সম্ভাবনা বেশি। রাঙ্গামাটি বান্দরবান ও চট্টগ্রামের পর কক্সবাজার ও খাগড়াছড়িতেও পাহাড় ধস হয়েছে। 5 জেলা নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 143 জনে। উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন। এই পর্যন্ত রাঙ্গামাটিতে 103 জনের মরদেহ উদ্ধার হয়েছে। এছাড়া চট্টগ্রামে 31 জনের মধ্যে রাঙ্গুনিয়ায় 24, চান্দনাইশে 4, বাঁশখালী 2 এবং শহর থেকে 1 জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া বান্দরবানে 6, খাগড়াছড়িতে 1 এবং কক্সবাজারে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সড়কে পানি জমে থাকায় রাঙ্গামাটি ও বান্দরবানের সঙ্গে অন্যান্য অঞ্চলে সড়ক যোগাযোগ ভেঙে পড়েছে। সড়ক ও জনপথ বিভাগ বলছে যোগাযোগ স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে। পাহাড় ধসে মৃত্যু নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রিয়াজ আহমেদ, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে সহকর্মী শিমুল বাসার আছেন, রাঙ্গামাটি থেকে অনুপম শীল এবং বান্দরবান থেকে টেলিফোন আছেন মংখিং মার্মা। আমি জনাব আবুল বাসার আপনার কাছে আমি প্রথমে জনাব মোহাম্মদ রিয়াজ আহমেদ আপনার কাছে যেতে চাই। জনাব রিয়াজ আহমেদ, আমরা ত্রাণ ও সাহায্য দেওয়ার কথা শুনছি বটে, ত্রাণ দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো অনিয়ম না হয় সে বিষয়ে কোনো নজরদারি রয়েছে কিনা এবং কোনো ধরনের অনিয়মের কথা আপনারা শুনেছেন কিনা, ত্রাণ সামগ্রীর যথেষ্ট পরিমাণ মজুদ এই মুহূর্তে রয়েছে কিনা? জনাব রিয়াজ আহমেদ। আপনাকে ধন্যবাদ। সরকারের নিকট যথেষ্ট ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। এই ঘটনা ঘটার পরপরই সরকার আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে এই জেলাগুলোতে প্রাথমিকভাবে 50 লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছে। তাছাড়াও এই রাঙ্গামাটি জেলার জন্য 500 বান্ডিল ঢেউটিন এবং 300 মেট্রিক টন চাল বরাদ্দ করেছে। চট্টগ্রাম জেলায় পূর্ব থেকেই জেলা প্রশাসকের কাছে 350 মেট্রিক টন চাল রয়েছে এবং টাকা রয়েছে। বান্দরবান, কক্সবাজার এবং খাগড়াছড়ি জেলাতেও পূর্ব থেকে জেলা প্রশাসকদের কাছে টাকা এবং চাল রয়েছে। আবার আমরা এখন ক্ষয়ক্ষতি নিরূপণ করার চেষ্টা করছি। ক্ষয়ক্ষতি নিরূপণ করার পর এরপরে সিদ্ধান্ত নিয়ে বাকি সমস্ত ত্রাণ প্রদান করা হবে। জনাব রিয়াজ আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমাদের 2 সহকর্মী শিমুল বাসা রাঙ্গুনিয়াতে আছেন, রাঙ্গামাটিতে আছেন অনুপম শীল। শিমুল, ত্রাণ সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্তদের কোনো আক্ষেপ দেখছেন কিনা? ত্রাণ সামগ্রীর ক্ষেত্রে ব্যবস্থাপনায় কোনো ত্রুটি আপনার চোখে পড়ছে কিনা, নাকি ত্রাণ সামগ্রী এবং যে সহায়তা করা হচ্ছে সেটি যথেষ্ট মনে করছেন? রাঙ্গুনিয়া যেই এলাকাটি আমি সারাদিন ধরে ঘুরেছি, সেখানে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, যেসব পরিবারই ক্ষতিগ্রস্ত পরিবার বলে আমরা দেখেছি এবং পুলিশ প্রশাসনও যাদেরকে বলেছে যে এইসব পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেই পরিবারটিতে একই পরিবারের 6 জন সেহরির পরপরই ভূমিধসের কারণে তারা মারা যায়, সেই পরিবারের কাছেও কিন্তু ত্রাণ পৌঁছায়নি। যদিও আমরা এর মধ্যে খবর পেয়েছি যে ত্রাণমন্ত্রী তিনি এই চট্টগ্রাম এসে ভিজিট করেছেন, তারপরেও সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে কিন্তু কোনো ধরনের ত্রাণ এখনো পৌঁছে। শিমুল, আপনি আমাদের সঙ্গে থাকবেন। জনাব রিয়াজ আহমেদ, আমাদের সহকর্মী রাঙ্গুনিয়া থেকে বলছেন যে একই পরিবারে 6 জন মারা গেছে, তার কাছেও ত্রাণ পৌঁছে। আমরা ত্রাণটা আসলে কার কাছে পৌঁছে দিচ্ছি? আমাদের অধিদপ্তর থেকে জেলা প্রশাসনের কাছে এই বরাদ্দ প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন প্রত্যেক যারা নিহত হয়েছে তাদের প্রত্যেকের জন্য 20,000 টাকা, যারা আহত হয়েছে তাদের জন্য 10,000 টাকা এবং অন্যান্যদের জন্য
চাল এবং অন্যান্য টাকার ব্যবস্থা তারা করছে। জনাব রিয়াজ আহমেদ, আপনাকে ধন্যবাদ। শিমুল বাশার, আমরা একটু অনুপম শীলের সঙ্গে কথা বলি। আপনি কি জেলা প্রশাসকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করে দেখবেন যে তিনি বলছেন কিনা বা জেলা প্রশাসন বলছেন কিনা যে তাদের কাছে আসলে ত্রাণ পৌঁছছে কিনা, পৌঁছালে কতক্ষণের মধ্যে পৌঁছাবে, যাদের কথা আপনি বলছিলেন একই পরিবারের 6 জনের কথা। ততক্ষণে আমরা একটু অনুপমের কাছে যাই। অনুপম, রাঙ্গামাটিতে এখনো যেসব পরিবার রয়েছে তাদের মধ্যে কেউ ঝুঁকিতে রয়েছে কিনা, মানে পাহাড় ধসের এলাকায় ঝুঁকিতে রয়েছে এমন কেউ রয়েছে কিনা? এটি আসলে একেবারেই উড়িয়ে দেওয়া যাবে না, কারণ এখানে বেশ কিছু পরিবার বলা যায় যে ঝুঁকিতে রয়েছে। আমরা বেশ কিছু ভবনও দেখেছি, পাকা ভবন দেখেছি, যেগুলো ভবনের নিচের অংশের মাটি ধসে গেছে বেশ কিছু অংশের, কিন্তু তারপরও সেই ভবনগুলোতে তার মানুষজন রয়েছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম এখানকার গণপূর্ত বিভাগের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার সাথে। তারা ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি সরকারি স্থাপনা সহ বেশ কিছু ভবনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসাবে বলেছেন, এবং সেই ঝুঁকির তালিকায় কিন্তু এখানকার যে সার্কিট হাউসটি রয়েছে সেটিও রয়েছে। এবং তারা বলছেন যে সরকারি স্থাপনাগুলো তারা গণপূর্ত বিভাগের পক্ষ থেকে এগুলো অতি দ্রুত সারিয়ে তোলার চেষ্টা করবেন, এবং যাতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি যাতে আর না হয় সেই ব্যবস্থাটি নেবেন। তবে বেসরকারি যেই ভবনগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে বা ঝুঁকিতে রয়েছে সেগুলো কিন্তু তাদের কোনো নির্দেশনা এখনো পর্যন্ত নেই, বা জেলা প্রশাসন আসলে এখন বলছে যে তারা মূলত দুর্যোগ পরবর্তী যারা আহত বা নিহত তাদের ব্যাপারেই অনেক বেশি। অনুপম, জেলা প্রশাসন আপনাদের কি বলছেন? যারা রাঙ্গামাটিতে মারা গেছেন তাদের সবার কাছে কি ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে কিনা, বা যারা রাঙ্গামাটিতে দুর্গত হয়েছেন তাদের সবাইকে কি ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে? আমি আজকে বিকেল নাগাদ খবর এই বিষয়ে কথা বলেছিলাম, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে রাঙ্গামাটিতে নিহত হয়েছে মোট 106 জনের মতো জেলা প্রশাসকের তালিকা অনুযায়ী, এবং তার মধ্যে তারা 33 জনকে ত্রাণের যে তাদের যে টাকা এবং ঘোষিত টাকা এবং যে কিছু খাদ্যশস্য দেওয়ার কথা সেটি পৌঁছাতে পেরেছেন। তবে এর বাইরে বাকিদের তাদের যে অভিভাবকদেরকে পাওয়ার সাপেক্ষে, যারা মারা গেছেন তাদের অভিভাবক পাওয়ার সাপেক্ষে বা তাদের পরিবারের স্বজনরা পাওয়ার সাপেক্ষে তাদেরকে দিবেন। আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখি, আমরা আজকে সন্ধ্যার দিকে চট্টগ্রাম রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু সেখানে বেশ কিছু অন্তত 40 জনের মতো আহত অবস্থায় আছেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সেখানে আহত যারা আছেন তাদের স্বজনরা আসলে একটি অভিযোগ করেছেন যে তাদের কাছে আসলে কোনো ধরনের সাহায্য এখনো পর্যন্ত পৌঁছেনি। তবে মেডিকেল কর্তৃপক্ষ বা জেনারেল হাসপাতালের যে চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন তারা সেখানে যে চিকিৎসা এবং যে পরিমাণ ওষুধপত্র। আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো তখন জনাব রিয়াজ আহমেদ আপনার কাছ থেকে জানতে চাইবো যে যেই এলাকাগুলিকে আমরা দুর্গত বলছি সেই সব এলাকায় নতুন করে কেউ ঝুঁকির মধ্যে পড়ছেন কিনা, সে ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের আর কোনো ঝুঁকি, পাহাড় ধসের জন্য বড় ঝুঁকি আমাদের সামনে রয়েছে কিনা, আমরা একটু একটি বিরতি নিচ্ছি। জনাব রিয়াজ আহমেদ, আমরা জানতে চাইছিলাম যে এখনো কেউ ঝুঁকির মধ্যে রয়েছে কিনা এবং সেইটার ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন। এদিকে আমাদের সহকর্মী শিমুল বাশার, তিনি বোধহয় জেলা প্রশাসকের কাছ থেকে প্রশাসনের কাছে খবর নিয়েছেন, আমরা কি তার কাছ থেকে একটু শুনে নিব কিনা। জনাব রিয়াজ, আমরা একটু শিমুল বাশার থেকে শুনতে চাই। শিমুল বাশার, 6 জন একই পরিবারে নিহত, তাদের কাছে সাহায্য পৌঁছেনি বলে আপনি বলছিলেন, সেটির কি অবস্থা? আরো যদি সুনির্দিষ্ট করে বলি তাহলে এই এলাকাটি হচ্ছে ইসলামপুরের টেকপাড়া এলাকা। সেই এলাকাতে আমি সারাদিনই ঘুরে ঘুরে দেখেছি সেখানকার দুর্যোগ, এবং সেখানকার কোনো পরিবারই কোনো ধরনের ত্রাণ পায়নি। আমরা কিছুক্ষণ আগে স্থানীয় থানার যিনি অফিসার ইনচার্জ আছেন তার সঙ্গে কথা বলেছে, তিনি ইমতিয়াজ আহমেদ, তিনিও আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করতে পারেননি। এমনকি বিকেলের দিকে আমরা স্থানীয় সংসদ সদস্য হাসান মাহমুদের সঙ্গে কথা বলেছি, তিনি এখনো পর্যন্ত ওই এলাকা পরিদর্শনে আসেননি। তিনি আজকে রাতে রওনা দিবেন, আজকে রাতে রওনা দিলে হয়তোবা তিনি আগামীকাল সকালে পৌঁছবেন। এরপরও হয়তোবা ত্রাণ বিতরণ কার্যক্রম ওই এলাকাটিতে শুরু হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কোনো ধরনের ত্রাণ কিংবা আর্থিক সহায়তা পায়নি। এলাকাবাসী যেসব দুর্যোগ কবলিত পরিবার রয়েছে তাদেরকে অর্থ আপনি কি জেলা প্রশাসনের কাছে জানতে চাইছিলেন যে জেলা প্রশাসন কি বলছে? দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে যে জেলা প্রশাসনের কাছে ত্রাণ এবং সাহায্য সামগ্রী বা নগদ অর্থ হস্তান্তর করা হয়েছে, সেটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আমাদের বলছেন। জেলা প্রশাসন কি কিছু বলেছেন আপনাকে? আমি এখনো পর্যন্ত জেলা প্রশাসনের যে বক্তব্য, জেলা প্রশাসনকে ফোন আমি করেছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু আমি তাকে ফোনে রিচ করতে পারিনি।
জনাব রিয়াজ উদ্দিন জনাব রিয়াজ আহমেদ, আপনি একটু বলবেন কিনা এই বিষয়েও যদি আপনি একটু আলোকপাত করেন, যে স্পেসিফিক জায়গার নাম বলছেন শিমুল বাসার, এবং কেউ ত্রাণ সামগ্রী পাননি এরকম একটি কথা বলছেন। আমরা অধিদপ্তর থেকে জেলা প্রশাসনের কাছে ত্রাণ সামগ্রী প্রেরণ করেছি। আমি তো বললাম হিসাবটা, যে 50 লক্ষ টাকা, 300 মেট্রিক টন চাল এবং 500 বান্ডিল ঢেউটিন প্রদান করেছি। প্রতিটা জেলা প্রশাসনের কাছেই পূর্বে থেকে কিছু চাল এবং টাকা দেওয়া থাকে। তারা যখন আমাদের কাছে আবার চায় আমরা আবার প্রদান করি। এখন হয়তো জেলা প্রশাসন আমার মনে হচ্ছে উদ্ধার তৎপরতার জন্য ব্যস্ত থাকার কারণে তাদেরকে হয়তো ত্রাণ পৌঁছাতে পারেননি। আরেকটা বিষয়, যারা আহত বা নিহত হয়েছে তাদের যে প্রকৃত উত্তরাধিকারী কারা, সেগুলো অনেক সময় বের করা একটু জটিল। তো ওটা সাব্যস্ত হওয়ার পরে এটি তো অনেক আমার কাছে মনে হয় যে আমরা কি আপনার কাছে একটি আবদার করতে পারি কিনা, যে আপনি একটু জেলা প্রশাসনের কাছে একটু জানতে চাইবেন কিনা যে আসলেই কি সেখানে ত্রাণ পৌঁছেনি, নাকি আমাদের কাছে ভুল খবর আছে, নাকি আমরা জানতে পারছি না, ত্রাণ পৌঁছানোটা কি পরে পৌঁছালেও হবে কিনা। আমরা কি আপনাকে একটু অনুরোধ করতে পারি যে আপনি একটু জেলা প্রশাসনের কাছে একটু জানতে চাইবেন? আমি এটা খবর নেব, এই বিশ্ব থেকে বেরিয়ে আমি এটা খবর নেব। আরেকটা যেটা বলছিলেন আপনি, ঝুঁকির ব্যাপারটা, আমাদের বাংলাদেশের যে পাহাড়গুলো, এগুলো হচ্ছে স্যান্ডি স্টোনে গড়া। এই পাহাড়গুলোর মধ্যে যখন এক নাগারে 3 ঘন্টার মধ্যে যদি 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়, তাহলেই পাহাড় ধসের ঝুঁকি থাকে। তো এই ঝুঁকি থেকে বেরোয়ার একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে এই ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যাওয়া। তো এখন যেটা করা হবে, সাধারণত আগে যেটা করা হতো যে মাইকে আহ্বান করা হতো, মানুষকে সরিয়ে নেওয়া হতো। এখন যদি আবার এরকম বৃষ্টিপাত হয়, এরকম ঝুঁকির সৃষ্টি হয়, তাহলে তাদেরকে বল প্রয়োগ করে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। বল প্রয়োগ করেই মানুষকে সরিয়ে সেফ সাইডে নেওয়া হবে। তাদেরকে বল প্রয়োগ করে সরানোর কথা আপনি চিন্তা করছেন। আমি অনুপম শীলের কাছে একটু যেতে চাই। অনুপম, রাঙ্গামাটিতে উদ্ধার তৎপরতায় অংশ নিতে ফায়ার সার্ভিসের 60 সদস্যের একটি বিশেষ দল চট্টগ্রাম থেকে যাওয়ার কথা আমরা শুনেছি। তারা কতটা কাজে লাগতে পারছেন এবং তারা আপনাদেরকে কি তথ্য দিচ্ছেন রাঙ্গামাটিতে হতাহতের ব্যাপারে? অনুপম। খালেদ ভাই, আসলে গতকালকে যখন এই বিপর্যয়টি ঘটে, তখন এরপরে রাঙামাটির যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যে কর্মকর্তা বা যারা কর্মীরা ছিলেন, তারা শুধুমাত্র 3টি এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে পেরেছিলেন, এবং তারা মূলত যে সমস্ত এলাকায় সবচেয়ে বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বেছে বেছে সেই এলাকাগুলোতেই কাজ শুরু করেছিলেন। এবং তাদের কাছে যে পরিমাণ যন্ত্রপাতি ছিল সেটিও খুব বেশি ছিল, সেটি বলা যাবে না। এবং এই ব্যাপারটি এখানকার যে উপপরিচালক আছেন তিনি স্বীকারও করেছেন। এবং আজকে যোগাযোগ বন্ধ থাকার কারণে আজকে অনেকটা ঘুরপথে চট্টগ্রাম এবং কুমিল্লা থেকে 2টি ফায়ার সার্ভিসের বেশ বড় দল, সেখানে সংখ্যায় প্রায় শতাধিক ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন। তারা অনেকটা কাপ্তাই লেকের মধ্য দিয়ে নৌপথে এসেছেন এবং তারা দুপুর 1টা নাগাদ এখানে এসে পৌঁছান। এরপরে কিন্তু যে উদ্ধার তৎপরতা সেটি আরও বেশ জোরালো হয়, এবং আমরা দেখেছি যে চট্টগ্রামের ফায়ার সার্ভিসের যে টিমটি সেটি যোগ দেওয়ার পরে এখানে প্রায় আধা ঘন্টার মধ্যে 3টি মরদেহ উদ্ধার করা যায়, কারণ তারা তার সাথে করে পানি ছেটানোর একটি বিশেষ পাম্প নিয়ে এসেছিলেন বেশ কয়েকটি। অর্থাৎ এই নরম কাদামাটির ভেতরে পানি কোদাল দিয়ে পরিষ্কার করার চেয়ে পানি ছিটিয়ে পরিষ্কার করাটা অনেক বেশি কম সময়ে লাগে এবং অনেক বেশি কার্যকর। আমরা একটু বান্দরবনে মংকিং মারমার কাছে যেতে চাই। মংকিং মারমা, আপনি আমাদের একটু বলবেন কিনা যে বান্দরবনে নতুন করে কোনো হতাহতের সংখ্যা গেছে কিনা, যারা পাহাড়ের কাছাকাছি অবস্থান করছেন তাদের সকলেই ঝুঁকি মুক্ত অবস্থায় আছেন কিনা? মংকিং মারমা। জি খালেদ, আপনি জানেন যে গতকালকে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে 6 জনের মৃত ঘোষণা করা হয়েছে, তার মধ্যে কিন্তু গতকালকে 4 জনের লাশ পাওয়া গেছে এবং আর 2 জনের লাশ কিন্তু তখনও পর্যন্ত উদ্ধার করতে পারেনি। তো আজকে সকালে আসলে আবহাওয়া ভালো হওয়ার কারণে, রোদ উঠার কারণে আমরা দেখতে পেরেছি যে এখানে ফায়ার সার্ভিসের একটি টিম, সেনাবাহিনী, জেলা প্রশাসনের লোকজন এবং সাথে একটি ভলান্টিয়ার টিম, প্রায় 3 শতাধিক লোকজন সেখানে উদ্ধার তৎপরতা চালিয়েছে এবং 2টা নাগাদ এই 2 জনের লাশ, কামরুন নাহার এবং সুফিয়া লাশগুলো উদ্ধার করতে পেরেছে। আর আপনাকে জানিয়ে রাখতে চাই, যেখানে আমি গতকালকে বলেছি সেটা হচ্ছে যে পাহাড়ের প্রত্যন্ত এলাকায় 3 ভাগের 2 ভাগই কিন্তু পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করে। তো আমি আজকে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসনের উদ্যোগে যে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা হচ্ছে যে 510 পরিবারের মধ্যে 2211 জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তালিকা দিয়েছেন। এবং আমি পার্বত্য প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি এখানে। তো পার্বত্য প্রতিমন্ত্রী বলছে
যে বান্দরবানে দুর্গম এলাকায় পাহাড়ি 3 পার্বত্য জেলায় যদি পাহাড়ি টাইপের যে ঘরগুলো আছে সেই ঘরগুলো যদি এই পাহাড়ের আশেপাশে যদি বানানো যায়, যেহেতু কারণ কোনো ওজন ছাড়া বা কোনো ওয়েটি জিনিস ঘর না বানালে সেখানে পাহাড় ঝুঁকি। মংকিং, আপনাকে ধন্যবাদ। আমি আবার শিমুল বাসার কাছে একটু ফিরতে যাই। শিমুল বাসার, আপনি রাঙ্গুনিয়ার কথা বলছিলেন যে রাঙ্গুনিয়াতে আপনি এখনো ত্রাণ কার্য পরিচালিত হতে দেখেননি, সেই ব্যাপারে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক জনাব রিয়াজ আহমেদ বলেছেন যে বিষয়টি তিনি আরো খোঁজ নেবেন এবং নতুন ঝুঁকিতে কেউ আছেন এরকম কাউকে দেখছেন কিনা শিমুল বাসার, এই বিষয়টি জানতে চাইছিলাম। যেমন অনুপম বলছিলেন, যেমন মংকিং বলছিলেন বান্দরবন থেকে। শিমুল, রাঙ্গুনিয়ার যে ইসলামপুর ইউনিয়নটি রয়েছে এই ইউনিয়নের ভিতরে প্রচুর পরিমাণে পাহাড় এবং টিলা রয়েছে এবং ওই একটি ইউনিয়নের ভেতরে 69টি ইটের ভাট রয়েছে। আমরা নিজেরা দেখেছি এবং প্রত্যেকটি ইটের ভাটে যেসব শ্রমিকরা কাজ করেন তারা কিন্তু পাহাড়ের পাদদেশেই তাদের থাকার জায়গাটি বানান, পরিবার পরিজন সেখানেই থাকেন স্থানীয় লোকদের পাশাপাশি। যখনই এই ধরনের এই ঘটনা ঘটে, অতি বর্ষণের ঘটনা ঘটে, এরই মধ্যে কিন্তু আমাদের রিয়াজ আহমেদ বললেন যে 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আসলে বৃষ্টিপাত কিন্তু গত 3 দিন ধরে টানা হচ্ছে এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণ, পানির পরিমাণ এত বেশি যে চট্টগ্রাম থেকে রাঙামাটির যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটির কোনো কোনো জায়গাতে মহাসড়কটি প্লাবিত হয়ে গেছে এবং গোটাই এলাকায় কোথাও কিন্তু ফসলের মাঠ আজকে আমরা চোখে দেখিনি, সব কিন্তু ধুয়ে মুছে গেছে, এরকমই একটি পরিস্থিতি। এবং সেখানে যেহেতু প্রচুর লোক পাহাড়ের পাদদেশে বসবাস করে এবং সেখানে একটি খালও রয়েছে এবং পাহাড়ি ঢলের ঘটনাও ঘটে, এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে স্রোতে পানি আসছে। শিমুল, আপনাকে ধন্যবাদ। আমি আবার রিয়াজ আহমেদের কাছে যেতে চাই। জনাব রিয়াজ আহমেদ, আপনি বল প্রয়োগে লোকজন সরানোর কথা বলছিলেন, কিন্তু আমরা দেখেছি যে পাহাড়ে যারা বসবাস করছেন তারা ভাড়া দিয়ে থাকছেন এবং কারা এইসব বাড়ি বানিয়ে দিচ্ছে তারা তার জবাবে বলছেন প্রভাবশালী কেউ। জনাব রিয়াজ আহমেদ, এই প্রভাবশালীরা কারা আসলে? তাদের প্রভাব কোত্থেকে আসে? কেন তারা প্রভাবশালী এবং কেন তাদেরকে সরানো যায় না? কেন তারা এরকম বাড়ি বানিয়ে ভাড়া দিচ্ছে লোকজনের কাছে এবং তারা থাকছেন, ঝুঁকিতে থাকছেন, ঝুঁকিতে পড়ছেন? আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের পাহাড়গুলোর প্রকৃতি এমন যে 3 ঘন্টায় 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত যখন হবে তখনই পাহাড় ধসের সম্ভাবনা থাকবে। তো এরকম যখন আমরা দেখব তখনই আমরা তাদেরকে বল প্রয়োগে সেখান থেকে আমরা, যদি তাদেরকে স্বেচ্ছায় তারা না আসে, কিন্তু সেখানে তো তাদের থাকারই কথা না, মানে সেখানে তাদের অধিবাসী হওয়ার কথা না, বাস করারই কথা না। মানে বৃষ্টি হলে আপনারা সরাবেন, সেটি তো একটি মানে আপনাদের বাড়তি কাজ, কিন্তু তাদের তো সেখানে থাকারই কথা না। না, সেটা অবশ্য এখন যদি মানে থাকার কথা যদি না হয়, এই জমির পাহাড়ের মালিকানা যাদের তারা সেটা দেখবে, কিন্তু আমরা হচ্ছে, কিন্তু আমাদের সহকর্মীরা বলছিলেন যে এটি সরকারি মালিকানার পাহাড়, সেখানেই বেশিরভাগ এই বসতিগুলি গড়ে উঠেছে, বেসরকারি মালিকানা পাহাড়গুলিতে না। মানে প্রশাসন এবং সরকারের চোখের সামনে এগুলি হচ্ছে আসলে। সরকারি যদি সরকারি পাহাড়ের মধ্যে যদি হয় তাহলে তারা অবৈধ দখলদার, তাহলে তাদেরকে তো সরানো যাবেই, তাদেরকে উচ্ছেদ করা যাবে সেখান থেকে। ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকার চেয়ে তাদেরকে উচ্ছেদ করে এখান থেকে ইয়ে করা ভালো। তবে সেই ক্ষেত্রে একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট প্রয়োজন হবে, তাদেরকে আবার পুনর্বাসনের প্রয়োজন হবে আর কি। একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এটা করতে হবে। আমি সর্বশেষ একটু অনুপম শীলের কাছে একবার যেতে চাই। অনুপম, আপনি কি মনে করেন যে এই অবৈধ দখলদারদের সরানোর জন্য বহুবার বহু পরিকল্পনা নেওয়া হয়েছে, সেই পরিকল্পনাগুলি আসলে সফল হয় না কেন? আপনাদের পাহাড় ব্যবস্থাপনা কমিটিকে শক্তিশালী করার কথা বলা হয়েছে, গঠন করা হয়েছে, 27 দফা 29 দফা কার্যকরী ঘোষণা করেছে, তারপরেও এটি সফল হয় না কেন? খালেদ ভাই, আমার মনে হয় যে এখানে পাহাড় ব্যবস্থাপনা কমিটির যতটা ক্ষমতা তার থেকে আমার যে ধারণা যে যারা দখল করেন, যারা দখলদার, তাদের ক্ষমতা নিশ্চয়ই অনেক বেশি। না হলে পাহাড় ব্যবস্থাপনা কমিটিতে এত ক্ষমতার দ্বন্দ্বে আসলে পাহাড়ে ধস হচ্ছে। অনুপম শীল, শিমুল বাসার, রিয়াজ আহমেদ, আপনাদের অনেক ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি। পশ্চিম লন্ডনের আবাসিক ভবনে আগুনে 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। আরো হতাহতের আশঙ্কা করছেন তারা। আহত 74 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 27 তলা ভবনটিতে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে স্থানীয় সময় বুধবার রাত 12:54 আগুন লাগে। এ সময় 120 ফ্ল্যাটের ভবনটিতে আটকা পড়েন অনেকে। এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী। আগুন ছড়িয়ে পড়ায় ভবনটি ধসে পড়ার আশঙ্কা করছেন তারা। দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের অঙ্গীকার করেছেন লন্ডনের মেয়র সাদিক খান।
লন্ডনে আবাসিক ভবনে আগুন নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন যুক্তরাজ্য প্রতিনিধি মিল্টন রহমান। মিল্টন, আমরা অনেক গণমাধ্যমের খবর এরকম দেখছি যে বিল্ডিংটিতে আগুন লেগেছে, তাতে আটকা পড়া পাঁচ সদস্যের একটি বাংলাদেশি পরিবারও রয়েছে। আপনি এই সম্বন্ধে কিছু আমাদের জানাবেন কিনা? হ্যাঁ, আমরা আসলে এটা আমরাও খবর নেওয়ার চেষ্টা করেছি। কোনো নির্দিষ্ট কোনো সোর্সে আমরা সেই খবরটি পাইনি এবং আমাদের যে বাংলাদেশ হাই কমিশনার রয়েছে, হাই কমিশনের সাথেও যোগাযোগ করেছি আমরা, কিন্তু হাই কমিশনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি। হাই কমিশনের একটি সূত্র জানিয়েছে তারা যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু সেই ধরনের কোনো বাঙালি পরিবার আছে কিনা সেটা এখনো জানা যায়নি। তবে আমরাও আশঙ্কা করছি যে সেখানে বাঙালি পরিবার থাকতে পারে, যেহেতু এই ভবনটি কাউন্সিল নিয়ন্ত্রিত এবং কাউন্সিলের বিল্ডিং এবং সেখানে মূলত যারা ইমিগ্রেন্ট ফ্যামিলিগুলো বেশিরভাগ বাইরে থেকে এসেছে ওইসব পরিবারগুলোই এই ধরনের বাড়িগুলোতে। কাউন্সিলের ফ্ল্যাটগুলি কারা পাচ্ছেন সেটি তো একটি বরাদ্দনামা কাউন্সিলেও সংরক্ষিত থাকে নির্দিষ্ট বড় এবং নির্দিষ্ট কাউন্সিলে। সেইখানে কি কেউ আপনাদেরকে জানিয়েছেন যে এই বিল্ডিং এ কোনো বাংলাদেশি পরিবার আসলে থাকছেন কিনা? না, কাউন্সিল আসলে এখনো কারা সেখানে ছিলেন, কারা ওইখানকার বাসিন্দাদের সেখানে যতগুলো পরিবার ছিল, কোন পরিবারের বিষয়ে 120টি ফ্ল্যাটে যারা ছিলেন কারোই পরিচয় এখনো প্রকাশ করেনি। হ্যাঁ, এবং কি সেখানে যে 6 জন নিহত হয়েছে তাদেরও পরিচয় এখনো জানানো হয়নি। আহত কারা, তাদের যে 74 জন আহত তাদেরও পরিচয় প্রকাশ করা হয়নি। এবং এখন আপনারা একটু আগে লন্ডন মেয়রও বলেছেন যে সেখানে 12 তলা পর্যন্ত উদ্ধার কর্মীরা যেতে পেরেছেন। এরপরে উপরে কিন্তু আরো 12টি ফ্লোর রয়ে গেছে, সেখানে কিন্তু কেউই যেতে পারেনি এবং আশঙ্কা করা হচ্ছে যে সেখানে বিপুল সংখ্যক মানুষ আটকা পড়ে থাকতে পারে এবং তাদেরকে উদ্ধারের জন্য তাগাদা দিয়েছেন লন্ডন মেয়র এবং যারা উদ্ধারকর্মী রয়েছেন তারাও 200 জন উদ্ধারকর্মী সেখানে কাজ করছে, তারাও চেষ্টা করছে আটকা পড়া যারা সেখানে আছে তাদেরকে উদ্ধার করবার জন্য। মিল্টন, ল্যাঙ্কাস্টার ওয়েস্ট স্টেটের লাটিমা রোডের যে বাড়িটির কথা আমরা বলছি, গ্রেনফেল টাওয়ার, ওই এলাকার আশেপাশে কি অনেক বাংলাদেশি লোকজন কি থাকেন? মানে নিশ্চয়ই সেটি ব্রিকলেন বা হোয়াইট চ্যাপেলের মতো বা অন্যদিকে লেটেন স্ট্রিটের মতো এত বড় বাংলাদেশি কমিউনিটি তো সেখানে থাকার কথা না, থাকলেও অল্প দুই একটি পরিবার সেখানে। হ্যাঁ, সেখানে আসলে এটা তো একেবারে মূল শহরের মধ্যে কেনজিংটন এলাকায়, সেখানে বাঙালি পরিবার তেমন থাকে না। হ্যাঁ, যে মুষ্টিমেয় কিছু পরিবার সেখানে থাকে। তো আমরা বাঙালি, ওইখানে বাঙালি যারা থাকে তাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি, তারাও কোনো বাঙালি ফ্যামিলি আছে কিনা সেই বিষয়ে এখনো নিশ্চিত করতে পারেনি। তবে আমরা খবর নেওয়ার চেষ্টা করছি সেখানে কেউ আছে কিনা। আর যেই প্রতিষ্ঠানের কথা আপনি বলছেন যে যারা এই ভবনগুলো নিয়ন্ত্রণ করছেন, তাদের প্রায় 1000টি এইরকম হাউজিং সোসাইটি রয়েছে, হাউজিং এরকম বিল্ডিং রয়েছে। হ্যাঁ, তারাও বলেছে যে এখানে তাদের ব্যবস্থাপনার কোনো ঘাটতি ছিল না, তবে এটা তদন্ত করা হচ্ছে এবং 4র্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে সেটা আমরা জেনেছি। তো সূত্রপাত কিভাবে হলো সেই বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং সাদিক খান বলেছেন এটার সুষ্ঠু তদন্ত করা হবে এবং পূর্ণাঙ্গ তদন্তের মধ্য দিয়ে এটা আনা হবে। আরেকটি কথা বলে রাখি, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে অবস্থান করছেন। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে সমবেদনা জানিয়ে একটি বার্তাও পাঠিয়েছেন ইতিমধ্যে। হ্যাঁ, সেই খবর আমরা পেয়েছি। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। মিল্টন, এই আমাদের লন্ডনে যারা প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করছেন তারা তো কমিউনিটি বেসড অনেক শক্তিশালী বা একটি খুবই আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাস করেন। আমরা যদি সিলেট সমিতি ছাড়াও কুমিল্লা সমিতি বা নোয়াখালী সমিতি, এমনকি চট্টগ্রাম সমিতিও এখন অনেক বেশি অ্যাক্টিভ লন্ডনে। তাদের কেউ কি তাদের কোনো সদস্য বা তাদের কোনো পরিচিত নিখোঁজ হওয়ার বা সেখানে থাকার সম্ভাবনার কথা জানাতে পারেন কিনা, বা তারা কেউ কিছু আপনাকে কোনো কিছু বলছেন কিনা? না, এই ধরনের কোনো খবরই এখনো কেউই নিশ্চিত করতে পারেনি। তবে কমিউনিটির বিভিন্ন জায়গার যে প্রতিনিধিরা আছেন তাদের অনেকেই এখন সেখানে অবস্থান করছেন এবং আপনি আমাদের কমিউনিটির যে চ্যারিটি সংগঠনগুলো রয়েছে, কয়েকটি চ্যারিটি সংগঠনকে আমি দেখেছি সেখানে উপস্থিত হয়েছে এবং যারা আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করার জন্য তারাও কিন্তু কাজ করছে। সেখানে আমরা দেখেছি যে তাদের জন্য বিভিন্নভাবে অনুদান সংগ্রহ করে তাদেরকে কিভাবে সহায়তা করা যায় এবং তাদের কিভাবে থাকার জায়গা ব্যবস্থা করা যায় এবং ইতিমধ্যে সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, গৃহহীন হয়েছে, তাদেরকে থাকার কিন্তু একটা ব্যবস্থা ওখানে করা হয়েছে স্থানীয়ভাবে।
প্রশাসন করেছে, সাথে কমিউনিটি অর্গানাইজেশন। মিল্টন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানিয়ে দেবেন আমরা যদি কারো কোনো নতুন সংবাদ পাই। আমরা এই স্পিকে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। এজবাস্টনে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। প্রথমবারের মতো আইসিসির ইভেন্টে ফাইনালে খেলে ইতিহাস গড়ার সুযোগ মাশরাফির দলের সামনে। ভারতের চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখার এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সহকর্মী সাইফুল মজুমদার যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে। সাইফুল, কাল তো মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশের কোনো খেলোয়াড়ের সঙ্গে ভারতীয় কোনো খেলোয়াড়ের আজ কোনো মুখোমুখি হলো কিনা, তাদের কারোর সাথে কারো দেখা হলো কিনা? না, দেখা তো অবশ্যই হয়েছে। যখন ভারত দল অনুশীলন শেষ করে যখন বার্মিংহাম এজবাস্টন ছাড়ছে, তখনই বাংলাদেশ দল সেই স্টেডিয়ামে এসে অনুশীলন শুরু করে। তখন তাদের মধ্যে অবশ্যই কথা হয়েছে। কি কথা হয়েছে সেটা তো আমরা পরে জানতে পেরেছিলাম যে আসলে দুই দলের যেমন বিরাট কোহলির সঙ্গে মাশরাফি দেখা হয়েছে এবং তারা আসলে কুশল বিনিময় করেছেন। কিন্তু সংবাদ সম্মেলনে যে বিষয়টি তারা জানিয়েছেন, যদি মাশরাফিকে বলা হয় যে কালকের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ কিংবা তারা স্নায়ু চাপে ভুগছে কিনা, সেটি মাসে বলেছেন আসলে তারা সবাই একদম অভিজ্ঞ যারা আছেন দলের সিনিয়র ক্রিকেটার কিংবা জুনিয়র ক্রিকেটার, তারা সবাই আসলে ম্যাচটাকে স্নায়ু চাপ হিসেবে নিচ্ছে না, বরং তারা উপভোগ করে এটাকে একটা সাধারণ ম্যাচের মতো নিচ্ছে। বাংলাদেশ এবং ভারত দুটো দলই কি একই টিম হোটেলে থাকছেন, একই হোটেলে থাকছেন? হ্যাঁ, একই হোটেলে থাকছেন তারা। এখানে হায়াত রিজেন্সি হোটেলে থাকছেন তারা। তাদের মধ্যে অবশ্যই সেখানে যোগাযোগ হয়, কিন্তু সেই যোগাযোগ কিংবা মাঠের বাইরের যে সম্পর্ক সেটি নিশ্চয়ই ম্যাচ যদি থাকে না, তখন যখন দুই দল মাঠে নেমে যান তখন নিশ্চয়ই সেটি একটি লড়াইয়ের রূপ নেয়। না, লড়াই মাঠের রূপ নেবে সেটি ঠিক আছে, মাঠের বাইরে কি যথেষ্ট সম্প্রীতি আপনি দেখতে পাচ্ছেন দুই দলের খেলোয়াড়দের মধ্যে? তারা আপনি বলছিলেন যে কুশল বিনিময় করছেন, এবং আমরা সাকিব এবং মাশরাফি ভারতীয় দলের সবাই তাদের খুব ভালো করে চিনেন, তারা ড্রেসিং রুম শেয়ার করেন। মুস্তাফিজও গত 2 বছর ধরে আইপিএলে যাচ্ছেন বলে ভারতীয় অনেকের সাথে তারা আলাদা সখ্য রয়েছে। তাদের সাথে আলাপ হচ্ছে কিনা দুই দলের মধ্যে, মানে যেটিকে বলে চিট চ্যাট, কথার পিঠে কথা বলা, সেরকম হচ্ছে কিনা? না, এটি মাশরাফি কিন্তু এই বিষয়টাকে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা করেছেন যে মাঠের বাইরে কি হচ্ছে, যেমন বিভিন্ন ট্রল হচ্ছে কিংবা মাঠের বাইরে দুই দেশের যে দর্শকরা তারা কিন্তু আসলে উত্তেজনায়, খেলোয়াড়দের চেয়েও বেশি উত্তেজনায় ভুগছেন। মাশরাফি যেটি বলছেন যে তারা এজবাস্টনে বসে মাঠের বাইরে কি হচ্ছে তারা কিন্তু সেটি খবর রাখছেন না, কিংবা খবরগুলো সেটিকে গায়ে মাখছে না। মানে আমি মাঠের বাইরের খবরের কথা বলছি না, আমি বলছি যে দুই দলের খেলোয়াড়ের মধ্যে ইন্টারাকশন হচ্ছে কিনা মাঠের বাইরে। হ্যাঁ, সেটি তো অবশ্যই একই হোটেলে থাকছেন, তাদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে। যেটা আমি বলছিলাম যে যখন ভারত দল তাদের অনুষ্ঠান শেষ করে হোটেলে ফিরছিলেন তখনই মাশরাফির দলরা। আরেকটি কথা একটু জানতে চাইবো, আমরা একদম শেষ 30 সেকেন্ডের মধ্যে, কাল বার্মিংহামে নিশ্চয়ই বাংলাদেশে অনেক সমর্থক খেলা দেখতে যাবেন, তাদের প্রস্তুতি আপনি কেমন দেখছেন? আমার সঙ্গে আসলে লন্ডন থেকে অনেকে আসবেন, সেদিনে কথা হয়েছে, কিংবা ওয়েলস থেকে অনেকে আসবেন যারা বাংলাদেশের ম্যাচ প্রতিটা ম্যাচকে তারা ফলো করছেন, মাঠে এসে উৎসাহ দিচ্ছেন। একটা জিনিস দেখা যায়, যদিও আগামীকালের ম্যাচের প্রচুর দর্শক থাকবে ভারতের, কারণ বার্মিংহামে ভারতীয় জনসংখ্যায় বেশি, বাংলাদেশ খুব কম সংখ্যক বাংলাদেশি থাকেন, কিন্তু লন্ডনে প্রচুর বাংলাদেশি থাকেন যারা কিন্তু অলরেডি এর মধ্যে নিয়ে রেখেছেন। আমরা আগামীকালের জন্য শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ দলের জন্য শেষ করছি। সাইফুল, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে।